প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুত্র উলাপুর গ্রামে পশুমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে। তাই নীলকুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলতে যেরকম হয়, সেই গণ্ডগ্রামে মধ্যে আসিয়া পোস্টমাস্টারদেরও সেই দৃশ্য উপস্থিত হইয়াছে। এখানে অন্ধকার আটচালার মধ্যে তার অফিস, অদূরে একটা পানাপুকুর এবং তার চারিপাশে জঙ্গল। কুঠির গোমাস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নাই এবং তারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন। তাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবনে বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশে মেঘকে দৃষ্টিপাত হইতে রুদ্ধ করিয়া রাখে, তারা হইল এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন প্রতি মাস অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামে একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তার কাজকর্ম করিয়া দেয়। তার চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গয়লাঘর হইতে ধূম কুণ্ডুলায়িত হইয়া উঠিল, ঝোপে ঝোপে বিল্লিকে ডাকিত, দূরে গ্রামে নেশাখোর বাউলের দল খোলকর্তাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত। যখন অন্ধকার দাওয়ার একলা বসিয়া গানের কম্পন দেখিলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বলিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গা বাপু, কেন ডাকছ? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে। হেসেলে লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়েও বাপ তাকে বেশি ভালোবাসিত। বাপ অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত। তারই মধ্যে দৈবাৎ দুটি একটি সন্ধ্যা তারার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমেই রতন পোস্টমাস্টার পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছি মাছ ধরা খেলা করছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি উদয় হইত। এইরকম কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত, তখন আলস্যক্রম পোস্টমাস্টারের আর
রাঁধিতে ইচ্ছা করিত না। সকালে বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি ছেঁকিয়া আনিত, তাতেই উভয়ের রাত্রির আহার চলিয়া যাইত। একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে অফিসের কাঠে চৌকির উপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরে কথা পড়িতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় রাখিত, হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা। সে সকল কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না। সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন, কিন্তু কিছুমাত্র অসংযত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চির পরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটের বালিকা তাদের কাল্পনিক মূর্তিও চিহ্নিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকাল মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে, এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণস্বরূপ বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিন বৃষ্টি ধৌত মসৃণ চিরুন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নবিশিষ্ট রৌদ্রভষ্ট স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে একটি কেউ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলি মানবমূর্তি। ক্রমে মনে হইতে লাগিল, সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে, এবং সেই জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মের অর্থটা কতটাই ঐরূপ কেউ বিশ্বাস করে না এবং জানিতেও পারে না। কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের মার সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মাধ্যমে দীর্ঘ ছুটির দিনে এইরূপে একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন গোলপাতার পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। বলিয়া সমস্ত দুপুরবেলা তাকে লইয়া সরেয়া করিলেন, এবং এইরূপ অল্পদিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইল। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই। খাল, বিল, নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকা করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পাইয়া খুঙ্গি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল, পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর
শুইয়া আছেন, বিশ্রাম করিতেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহির হইয়া যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমাচ্ছিলেন? পশুমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপাল হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীর একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে, তবুও তপ্ত ললাটে উপর শাখা পর কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহমণি নারী রূপের জননী ও দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে, এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন তবে বালিকা রইল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বাটিকা খাওয়াইল। সারা রাত্রি শিয়রে জাগিয়া রইল। আপনি পত্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে শয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতেও কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগ সেবার হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাইরে আবার তাহার স্বস্থানে অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে নাই। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়া উঠিয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা তার দ্বারের বাইরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল, পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যাবে, এই তাহার একটা আশঙ্কা ছিল। সব শেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডেকেছিলেন? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি যাচ্ছি। রতন, কোথায় যাচ্ছে দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার, আপনি আমাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন। দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেউ কোনো কথা না কইল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘর রুটি গড়িতে গেল। অন্য দিনের মতো তেমন ছটপট হইল না। কোনো বোধ করি মধ্য মধ্য মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের মাথায় সমাপ্ত হইল। পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি রে, কবে? সে কি করে হবে? ব্যাপারটা যে
কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রির স্বপ্নে এবং জাগরণে বালিকার মনে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগলো। সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক আছে। বালিকার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে চান করিতেন। কখনো তিনি যাত্রা করিবেন সেই কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাতে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপ্ত হইল, রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশের প্রতীক্ষা একবার নীরবে প্রভুর মুখের দিকে চাইল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি যে তোকে আমারই মতন যত্ন করে। আমি যে যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাটি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দরাদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারীর হৃদয়ে কে বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সইতে পারিল না। একবার উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রইলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচটা বাদে তার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট থেকে বাহির করিলেন। তখন রতন ধুলোয় পড়িয়া তার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমার দুটি পা ধরি, আমাকে কিছু দিতে হবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পালাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, মুটের মাথায় নীল ও শ্বেত রেখার চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকার মুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা নৌকা ছাড়িয়া দিল, বর্ষা সে বিস্তারিত নদী ধরনের উজ্জ্বলিত অশ্রু রাশির মতো চারিদিক চঞ্চল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে সমস্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম বালিকা করুণ মুখ্য ছবি যেন এক বিশ্ববাসী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যর্থ প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতে ক্রোধ বিচ্ছুরিতে, সেই অন্যথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে। গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে শ্মশানের দেখা দিয়াছে এবং নদী প্রবাহের ভাসমান পথিকের উদাস
হৃদয় এই তত্ত্বের উদয় হইল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল পায় কি? পৃথিবীতে কে কাহার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্টমাস্টার গৃহে চারিদিকে কেবল অশ্রুজল ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতে দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানবহৃদয়! হায় বুদ্ধিহীন মানবহৃদয়! ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রে বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকে ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পালন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে।